গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো। ক্লাস স্টার্ট করছি আমরা। কারা ক্লাসে রয়েছো? প্রীতি, প্রগতি, অসীমা, রাখি, শতরূপা। রাখি, অনেকদিন পর ক্লাস করছো তুমি। ক্লাসগুলো যেগুলো করেছি একটু দেখবে, স্পেশালি পেপার ওয়ানের ক্লাসগুলো, সাবজেক্টের ক্লাসগুলো। আজকে পেপার ওয়ানের ক্লাস। শতরূপা জয়েন করেছে। চলো, শোনা যাচ্ছে কিনা একটু রিপ্লাই করো কেউ, তাহলে বুঝতে পারবো শোনা যাচ্ছে। ওকে, ওকে, ওকে প্রগতি। তাহলে আমরা শুরু করি ক্লাসটা, আর ইন্ট্রোডাকশন দেবো না। আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম গতকাল, সেই ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম কমিউনিকেশন, উইচ ইজ এ পার্ট অফ পেপার 1 ইউনিট 4, যেটা আমরা শুরু করেছিলাম। তো আজকে যেটা করব, আমরা শুরু করব সেটা হচ্ছে ওরই ফার্স্ট পার্ট, পরের পার্টটা, যেটা আমরা একটু আগের ক্লাসটা একটু ছোট্ট করে রিক্যাপ করে দিই, তোমাদের সুবিধা হবে বুঝতে। আমরা লাস্ট ক্লাসে করেছিলাম যে পোর্শনটা, এই জিনিসগুলো যারা ক্লাসে ছিলেন না একটু বলে দিই। আমরা শুরু করেছি কমিউনিকেশন, পড়েছিলাম আমরা। ইভেন শুধু পড়ানো নয়, কিছু এইবারের যে নেট পরীক্ষা চলছে, 16 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে, তার বেসিসে কোন কোন দিন কি কি ধরনের এক্সাম এসেছে, কমিউনিকেশন কোশ্চেন এসেছে কমিউনিকেশনের উপরে, এবং কোন কোন টপিকের উপরে, সেইটাও একটা কিন্তু অ্যানালিসিস আমি করে ফেলেছিলাম, যাতে আমরা বুঝতে পারি যে আমরা ঠিকঠাক ভাবে প্রিপারেশনটা নিচ্ছি কিনা। আমরা পড়েছিলাম কনসেপ্ট অফ কমিউনিকেশন, প্রসেসেস অফ কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন, এর মধ্যে ভার্বাল, নন ভার্বাল, ফর্মাল, ইনফর্মাল সমস্ত কিছু ছিল। ডিটেলস এগুলো প্রত্যেকটার ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, অ্যাডভান্টেজ, সেগুলো পড়েছি আমরা। আমরা পড়েছি ওরাল কমিউনিকেশনের ফ্যাক্টরস দিয়ে পড়েছি। পড়েছি আমরা ডিজিটাল কমিউনিকেশন, পড়েছিলাম গ্র্যাপেভাইন, যেটা এবারে নেটে এসছে অলরেডি। আচ্ছা, তার টাইপসগুলো পড়েছিলাম। পড়েছিলাম মডেলস অফ কমিউনিকেশন, মডেলসগুলো ডিসকাশন হয়েছে, এক একটা করে মডেল শর্টে ডিসকাশন করেছি একটু, এগুলো খুব বেশি লাগবে না। দেন আমরা পড়েছি অ্যালেক্স ফিক্সের 3 স্টেজ মডেল, একটা হচ্ছে ট্রান্সমিশন মডেল স্টেজ বা মডেল অফ কমিউনিকেশন, একটা ছিল ইন্টারঅ্যাক্টিভ মডেল, একটা ট্রান্সজেশনাল মডেল অর সার্কুলার মডেল। আর তারপরে পড়েছিলাম মেমোনিক্স। এই অবধি আমরা পড়েছিলাম। ঠিক আছে, এই অবধি আমরা ক্লিয়ার। আগের দিনে যারা ক্লাসগুলো করনি একটু কাইন্ডলি দেখে নিও, ক্লাসগুলো ভিডিও আছে। নাও আমরা যেটা আজকে পড়বো, ক্লাস 7 পেপার 1 এর জন্য কাইনেসিক্স, এখান থেকে আমরা পড়বো। জাস্ট 1 মিনিট, আমি একটু পেনটা অ্যাড করে নিই। গতকালের ক্লাস রিলেটেড কারো যদি কিছু কোনো কোয়ারি থাকে আমাকে একটু বলতে পারো তোমরা, আমি সময় দিয়ে বলবো। আর যদি না সমস্যা থাকে তাহলে ফাইন, আমি নেক্সট ক্লাস করব। সো কাইনেসিক্স, কাইনেসিক্স কি? এটা একটা কমিউনিকেশনের এলিমেন্ট। কাইনেসিক বেসিক্যালি ইট ইজ a form of non-verbal communication. In last class we have learned about the verbal and non-verbal. Non-verbal basically means the type of communication through body gesture, through pose, through different kind of মানে অঙ্গভঙ্গি, তার মাধ্যমে যখন আমরা কোনো কিছু কমিউনিকেশন গুলো করি তখন তাকে বলি নন ভার্বাল, যেখানে আমরা কোনো কিছু বলছি না ভয়েসের মাধ্যমে, বা কোনো কিছু লিখেও দিচ্ছি না। তাছাড়া যখন অন্যান্য পদ্ধতির মাধ্যমে আমরা যখন কারোর সঙ্গে কমিউনিকেট করি তখন তাকে বলি নন ভার্বাল কমিউনিকেশন, যেটা অলরেডি আমরা ডিসকাশন করেছি। নাও নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে এটা একটা কাইনেসিক হলো একটা পার্ট। এটা কি না, ইজ দ্য স্টাডি অফ নন লিঙ্গুইস্টিক বডি মুভমেন্ট সাচ এজ ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড গেস্টার। আমরা আগের দিনও বলেছিলাম যে আমরা অনেক সময় নানা ধরনের অঙ্গভঙ্গি করি। ধরো দুঃখ পেলে মনের মধ্যে একটা অন্য স্যাডনেস ছেয়ে ওঠে, দেখা যায়, বা খুব খুশি থাকলে চোখে মুখে আমরা তার ভাব প্রকাশ পাই। তো সেই রকম ভাবে যখন ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে কোনো কিছুকে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, স্পেশালি বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট অফ স্পেসিফিক বডি পার্ট, এইটাকে বলবো আমরা কাইনেসিক। এর একটা রুল আছে, মেহরভিয়ান 738-55 রুল। এটা একটা সিম্পল টেকনিক। কিরকম রুল? নন ভার্বাল কমিউনিকেশনের মূল
থিমটাই হলো যে 7% অনলি ভার্বাল। কিছু কিছু কথা বলি, তোমার প্রশ্ন হলো বুঝতে পেরেছো, বলো মাথা নাড়ালাম প্লাস বললাম এই যে কথাটা মানে খুব মিনিমাম ওয়ার্ডস, দ্যাটস ওয়াই 70% ওয়ার্ডস, 38% টোন অ্যান্ড 55% বডি ল্যাঙ্গুয়েজ। এটা নন ভার্বাল কমিউনিকেশনকে এক্সপ্লেন করার একটা সিম্পল রুল, যে মাত্র 7% কথা বলবো 100%-এর মধ্যে, আর 38% আমি টোন দিয়ে বোঝাবো, অ্যান্ড 55% বডি ল্যাঙ্গুয়েজ। এইটার কম্বিনেশনে যখন আমরা নন ভার্বাল কমিউনিকেশনকে করি তখন তাকে বলি কাইনেসিক। এক্সাম্পল কি কি না, ফেসিয়াল এক্সপ্রেশন, গেস্টার। আমি ধরো তোমাকে বললাম বেস্ট লাক, গুড লাক, আমি কি বললাম, থাম্প দিয়ে দেখাবো গুড লাক, ঠিক আছে। পোস্টার, নানা ধরনের অঙ্গভঙ্গি করব, আই কন্টাক্ট, হেড মুভমেন্ট, এই সমস্তগুলো কিন্তু আর দ্য এক্সাম্পল অফ নন লিঙ্গুইস্টিক নন ভার্বাল কমিউনিকেশন হুইচ আর কল টুগেদার কাইনেসিক্স। বুঝে গেল? তাহলে এই পর্যন্ত আমরা মানে এইটা আগের দিনেরই পার্ট ছিল, একটা আগের দিন পড়ানো হয়নি, আর খুব লেট হতে ছেড়ে দিলাম। নাও আমরা আজ নতুন টপিক চলে এলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন। তাহলে আমরা ডিটেলস কমিউনিকেশন ব্যাপারটা জানি। কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ এক্সপ্রেসিং থটস, প্রসেস অফ এক্সপ্রেসিং আওয়ার ওপিনিয়ন, শেয়ারিং ইনফরমেশন, তাকে বলছি আমরা কমিউনিকেশন। ইট মে বি ভার্বাল, নন ভার্বাল, ওরাল, রিটেন ফরম্যাট, ফর্মাল, ইনফর্মাল, বিভিন্ন রকমের হয়। তাহলে এই কমিউনিকেশনের কি কি বৈশিষ্ট্য আছে? তাহলে কমিউনিকেশন কি? ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, যেটা সময়ের সঙ্গে সঙ্গে চলতে থাকে, কারণ কখনো কমিউনিকেশন থেমে থাকে না। এটা একটা ডাইনামিক প্রসেস অর অনগোয়িং প্রসেস। ইট ইজ, আমি আগের দিনে বলেছিলাম মনে আছে তোমাদেরকে, যে কমিউনিকেশন আমরা নিজের সঙ্গে নিজে কথা বলি, সেটাকে বলি আমরা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ওই যে ধরো আমি তোমাদের এখন পড়ানোর আগে প্ল্যান করছি, নিজে মনে মনে প্ল্যান করছি 7টার সময় পড়াতে হবে, আমাকে এইগুলো পড়াতে হবে, এইটা পড়াবো, এরপরে এইটা করবো, অর্থাৎ আমার মনের মধ্যেও একটা কমিউনিকেশন চলছে। তাহলে কমিউনিকেশন কখনো স্টপ হয় না, দেয়ারফোর ইট ইজ ইট ক্যান কল্ড অ্যাজ এ অনগোয়িং প্রসেস। অল পারভেসিভ মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লো, আর কোন একটা সংগঠন, কোন একটা প্রতিষ্ঠান, তাদের মধ্যে সবসময় কিন্তু এটা একটা প্রসেস আকারে চলতে থাকে। এটা টু ওয়ে। বেশিরভাগই ক্ষেত্রে আমরা জানি কমিউনিকেশন কিন্তু টু ওয়ে হয়, কারণ ওয়ান ওয়ে হলে তো আমি তোমাদের যেমন বলছি যে রাখি বা শ্রাবণী বা প্রীতি তোমরা বুঝতে পারছো কিনা, তো আমি বলে বলে যাচ্ছি, তোমাদেরকে কখনো জিজ্ঞাসাই করলাম না যে তোমরা আদৌ জিনিসটা বুঝতে পারছো কিনা। যদি তাই হয় তখন সেটা হয়ে যাবে ওয়ান ওয়ে। বাট আমি তোমাদের বললাম কি, শোনা যাচ্ছে, বুঝতে পেরেছো, তোমরা ইয়েস বা রেসপন্স করলে, তাহলে সেটা হয়ে গেল ফিডব্যাক। যখনই ফিডব্যাক হলো তখন সেটা হয়ে গেল টু ওয়ে কমিউনিকেশন। কনটেক্সট এন্ড রিলেশনশিপ, ডেফিনেটলি কমিউনিকেশন হওয়ার জন্য একটা কনটেক্সট লাগবে, একটা প্রেক্ষাপট লাগবে। তার ছাড়া আমরা কি নিয়ে কমিউনিকেট করব? পড়াশোনা হতে পারে, কোনো ফ্যামিলি ম্যাটার হতে পারে, বা কোনো কিছু একটা ইস্যু ছাড়া, কোনো প্রেক্ষাপট ছাড়া আমরা কিন্তু কমিউনিকেশন করি না। সিমেট্রি অ্যান্ড কমপ্লিমেন্টারি কমিউনিকেশন মূলত কি হয়, একটা তাদের মধ্যে একটা সমধর্মিতা তৈরি করে। এবং কাদের সঙ্গে কাদের কমিউনিকেশন হয়? যারা আমার সমধর্মী। নিশ্চয়ই আমি বাসে চলতে 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 বা যখন ট্রেনে ট্রাভেল করব, যা তার সঙ্গে কথা বলবো না, জেনারেলি বলি না আমরা। তাহলে কেন কমিউনিকেশন হয়? তাদের মধ্যে একটা সমধর্মিতার মধ্যে। কমন ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশনের ক্ষেত্রে একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকে। মিটিং অফ মাইন্ড, মাথার মধ্যে নানা ধরনের কিন্তু থট চলে কমিউনিকেশন হওয়ার সময়। গেস্টার আমরা করি, শুধু বলি না, তার সঙ্গে সঙ্গে গেস্টারও করি। টাইপস নানা ধরনের হতে পারে। এই সমস্ত গুলো কিন্তু কমিউনিকেশনের এক একটা ক্যারেক্টারিস্টিক্স। এই নোটটা দিয়ে দেবো আজকে, আজকে পড়ানোর পরে এগুলো আরামসে তোমরা পড়ে নিতে পারবে। ঠিক আছে? কমিউনিকেশন এমন একটা পার্ট, এখান থেকে আমরা 5 নম্বর শিওর শট পারবোই করতে, যদি ঠিকঠাক একটু পড়ি আমরা পাবো ডেফিনেটলি। ফাংশন অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের কার্যকারিতা। কমিউনিকেশনের কার্যকারিতার বলতে কি বোঝায় না, একটা কমিউনিকেশনের কেন আমরা করব, মানে হোয়াই কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। যেহেতু আমরা টিচিং লাইনে যাচ্ছি এবং টিচিং লাইনে কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা এফেক্টিভ কমিউনিকেশন ছাড়া এফেক্টিভ টিচিং কখনো হতে পারে না। মানে ইট ইজ আ ইন্টিগ্রাল পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস, এফেক্টিভ টিচিং লার্নিং প্রসেস। সো এর কতগুলো অবজেক্টিভস থাকবে, কি কি না, ডেফিনেটলি অ্যাট ফার্স্ট আমরা ডেফিনেশনে পড়েছিলাম যে কমিউনিকেশন মিনস শেয়ার অফ থটস অর ইনফরমেশন। তাহলে ইনফরমেশন শেয়ার হবে। এডুকেশন পারপাসে কমিউনিকেশন লাগবে, কাউকে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে কমিউনিকেশন লাগবে। গ্রুপ ফাংশনিং, একটা গ্রুপের কার্যকারিতা, একটা টিম যখন কাজ করে তাদের মধ্যে বন্ডিং মানে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় কমিউনিকেশন মাধ্যমে, তাহলে সেটা ইম্পর্টেন্ট। মোটিভেশনের জন্য লাগে, আমরা বড় বড় মোটিভেশনাল স্পিকার এখন আমরা ইন্টারনেটের যুগে দেখি,
সবাই কিন্তু সুন্দরভাবে বোঝায়। অনেক স্পিকার আছে, গৌর গোপাল দাস থেকে শুরু করে অনেক ভালো ভালো মোরাল যারা ইথিক্যাল নিয়ে কথাবার্তা বলেন, সবই কিন্তু নানাভাবে তো আমাদেরকে বোঝায়, এবং আমরা তাদের কিছু দ্বারা মোটিভেট হই, তাদের কথার দ্বারা, বিভিন্ন ওয়েতে, মানে ওয়ে অফ প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট পার্ট। যত ভালো যে বলতে পারবে তত ভালো কিন্তু তার প্রতি আমরা মোটিভেট হই, বা তার কথার দ্বারা মোটিভেট হই। এবং এইগুলো হচ্ছে কমিউনিকেশনের ফাংশন। কন্ট্রোল, কোনো কিছু কন্ট্রোল করা, কালচারাল প্রমোশন করা, বিভিন্ন বিষয়ের মধ্যে সম্মিলন ঘটানো, ইন্টিগ্রেশন করা, কমিউনিকেশন স্কিলস ইটসেলফ একটা সাবজেক্ট, লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রাইটিং স্কিল, রিডিং স্কিল, এই সমস্তগুলো কিন্তু এইগুলোকে প্রপারলি বোঝার জন্য কমিউনিকেশন দরকার। এগুলোকে বলছি আমরা কমিউনিকেশনের ফাংশন বা কার্যকারিতা। ম্যাক্রো ফাংশন, এটা ইম্পর্টেন্ট, এটা একটা এইবারে নেটের কোশ্চেনে ছিল, তাই আমি এটা অ্যাড করেছি। এটা আমাদের কেভিএস মডার্নের বইটাতেও রয়েছে, ম্যাক্রো ফাংশন অফ কমিউনিকেশন। ম্যাক্রো মানে হচ্ছে, এখানে আমরা ম্যাক্রো মানে বড় বুঝি, বাট এখানে সেই রকম অর্থে নয়। এখানে ম্যাক্রো হচ্ছে আরো কিছু এক্সট্রা কমিউনিকেশনের ফাংশন রয়েছে। যেমন ধরো ইমোটিভ ফাংশন, আমরা যেমন ও নো, মাই গড, আমরা বলি না কথাগুলো, অর্থাৎ আমি বলছি বাট আমি তার সঙ্গে সঙ্গে এক্সপ্রেশন বোঝাচ্ছি, সেই এক্সপ্রেশন গুলো হচ্ছে কিন্তু কমিউনিকেশনের ম্যাক্রো ফাংশন। এর মধ্যে কি আছে? ইমোটিভ ফাংশন, ডাইরেক্টিভ, তোমাকে ডাইরেকশন দিচ্ছি, অর্ডার দিচ্ছি, সমস্তগুলো হয়ে যাবে ডাইরেক্টিভ ফাংশন। ফেটিক ফাংশন ওপেন্স কমিউনিকেশন চ্যানেল, যেমন ধরো আমি বাইরে গিয়ে বললাম হ্যালো ক্যান ইউ হিয়ার মি, কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে, কেউ আছেন? আমরা ধরো কোনো দোকানে গিয়ে বললাম দোকানে কে আছেন, সেই রকম ব্যাপারটা, কাউকে চিনি না, আমরা ওপেন করছি, সেই আমরা পড়ি না ওপেন এন্ডেড কোশ্চেন, আমি ওপেন করছি, থ্রো করছি, তার রিফ্লেক্ট আমি নাও পেতে পারি, বা ফিডব্যাক নাও পেতে পারি, আবার পেতেও পারি, বাট এটা হচ্ছে ফেটিক ফাংশন। পোয়েটিক ফাংশন মানে যখন গল্পের ছলে বা কবিতার ছলে কোনো কিছুকে বলি, যার মাধ্যমে ভ্যালু বোঝাই আমরা। রেফারেন্সিয়াল ফাংশন, কনভে ফাংশনাল, মানে কোনো কিছু রেফারেন্সিয়াল, মানে কি বলবো আমি, কোনো কিছুর ইনফরমেশন দিচ্ছি আমি। যেমন ধরো তোমাদের পড়াতে পড়াতে আমি ইউজিসির কথা বললাম, যে ইউজিসি এই নিয়মটা চালু করেছে, তাহলে সেইটা হয়ে যাবে রেফারেন্সিয়াল ফাংশন। মেটা লিঙ্গুইস্টিক ফাংশন, যেমন যখন আমি কোনো কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলটাকে স্ট্রিক্টলি ফলো করবো, একটা এক্সাম্পল হিসেবে বলছি, ব্যাকরণ বা গ্রামারকে আমি পারফেক্টলি ফলো করবো, যখন তার বেসিসে আমি কমিউনিকেশন তৈরি করবো। আমরা অনেক সময় হয় না, কথা বলতে গিয়ে তো টেন্স ভুল করে ফেললাম, বা এটা হয় কমন একটা ল্যাঙ্গুয়েজ, ঠিকঠাক ভাবে আমরা হয়তো কমা পূর্ণচ্ছেদ করলাম না, অর্থাৎ নর্মাল যে একটা সেন্টেন্স এন্ড স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ফলো নাও করতে পারি, বাট যখন সেটা ফলো করা হবে তখন তাকে বলবো আমরা মেটালিঙ্গুইস্টিক ফাংশন। কনটেক্সচুয়াল, প্রেক্ষাপট, কার বেসিসে হচ্ছে, যেমন ধর একটা এক্সাম্পল বলতে পারি, লেটস স্টার্ট দ্য মিটিং নাও, আচ্ছা মিটিংটা শুরু করা হোক, লেটস স্টার্ট দ্য ক্লাস নাও, ক্লাস আর নাও লাইভ, তাহলে এই রকম যে কথাগুলো কনটেক্সটকে বোঝাচ্ছে, এগুলোকে বলি আমরা ম্যাক্রো ফাংশন অফ কমিউনিকেশন। খুব সাধারণ জিনিস এগুলো। নাও ক্লাসরুম কমিউনিকেশন, আমরা এত কমিউনিকেশন পড়ছি শুধুমাত্র এইটার জন্যই, যাতে একটা টিচার হবার পর আমরা এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন করতে পারি। তাহলে সেই জন্য একটা মডেল আছে, কার মডেল? কোলে অ্যান্ড চান মডেল, দুজন সোশিয়ালিস্ট, এডুকেশনালিস্ট অ্যাকচুয়ালি। ক্লাসরুম টিচিং primarily focus on achieving instructional objectives. Definitely ক্লাসরুম টিচিং মানেই হচ্ছে আমাদের স্যারেরা আমাদের ইনস্ট্রাকশন দেয়, আমরা তোমাদের দিই, তোমরা সেটা করো, এটা নিয়ম। ইন আ কগনিটিভ ডোমেন, মানে নিজস্ব একটা ডোমেনের মধ্যে, হুইচ ইনক্লুডস দ্য ডেভেলপিং নলেজ। এখানে ধরো আমি ক্লাস নিচ্ছি পেপার ওয়ানে, তোমরা জিওগ্রাফি পড়ো, অনেকে বাংলাতে আছো, আমি যদি তোমাকে এখন জিওগ্রাফি ক্লাসে গিয়ে ফিজিক্সের তোমাকে জ্ঞান দিই, বা তুমি ফিজিক্সের ক্লাসে চলে যাও, দিয়ে ফিজিক্সের কোন একটা থিওরি বোঝার চেষ্টা করো, আমার মাথার উপর দিয়ে বেরোবে, কারণ আমরা ফিজিক্স বুঝি না, আমরা কেমিস্ট্রি বুঝি না। তাহলে আমাদের ডোমেনের মধ্যে একটা কোনো কিছু কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে, স্পেশালি টিচার, সেইটাকে বলবো ক্লাসরুম কমিউনিকেশন, যেটা কার কার মাধ্যমে হয়? বাই গেনিং নলেজ, কম্প্রেহেনশন, অ্যাপ্লিকেশন, আই মিন প্র্যাকটিক্যাল, অ্যানালাইসিস, সিনথেসিস অ্যান্ড এভালুয়েশন, মানে নলেজ গেন করা, কম্প্রেহেনশন করা, প্র্যাকটিক্যাল করা, বিশ্লেষণ করানো, পরীক্ষা দেওয়া, এভালুয়েশন করা, এই সমস্ত প্রসেসগুলোর মধ্যে দিয়ে একটা ক্লাসরুম কমিউনিকেশন হয়। ঠিক আছে, একটা ক্লাসরুম কমিউনিকেশন হয়, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে কমিউনিকেশন মানেই কিন্তু কি থাকবে না, কমিউনিকেশন এফেক্টিভনেস, ক্লাসরুমটার মধ্যে কমিউনিকেশন কতটা এফেক্টিভ হবে, দ্যাট ডিপেন্ড অন several factors, especially the teacher, student, message, instructional methods, media and learning environment.
টিচার যদি ভালোভাবে পড়াতে পারেন, ভালো কিছু জানেন, তার মধ্যে সাফিসিয়েন্ট নলেজ থাকে, তাহলে ডেফিনেটলি পড়াশোনা ভালো হবে। স্টুডেন্ট, দেখা গেল স্টুডেন্ট এমন এসেছে ক্লাসে, তারা কিছুই জানে না ক্লাস সম্বন্ধে, এই পড়া সংক্রান্ত। যেমন আমি বললাম না, তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়েছি, গিয়ে আমাকে সেখানে বলতে কয়েকজন ছেলে বলেছে যে আমরা টোপোসিট কখনো চোখেই দেখিনি। জিওগ্রাফিতে টোপোসিট বলে একটা বিষয় আছে, যারা ভূগোলের ন, তো তারা যখন সেটা জানে না বললো, তখন আমি তাদের কি শেখাবো? তাদেরকে সম্ভবই নয়। সেই রকম স্টুডেন্ট যদি সেই লেভেলের না হয়, তাহলে এফেক্টিভ কমিউনিকেশন হবে না। মেসেজ, আমি ঠিকঠাক মেসেজ দিলাম না, মানে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করলাম না ব্যাপারটাকে, তাহলেও কমিউনিকেশন এফেক্টিভ হবে না, নলেজের ল্যাক থেকে যাবে। ইনস্ট্রাকশনাল মেথডস, আমি একটা তোমাকে পড়াচ্ছি একটা পাহাড়কে নিয়ে, পড়াচ্ছি একটা কোনো কবিতা, আমি যদি সেটা না দেখাতে পারি তোমাদেরকে, সেই জায়গাটা না দেখাতে পারি, কোনো এনভায়রনমেন্ট নিয়ে পড়াচ্ছি, সেই এনভায়রনমেন্টের ছবি যদি দেখাতে না পারি, তাহলে সেটা খুব একটা ভালো তোমার মনে কিন্তু সেটা ইনফিল্ট্রেট করবে না। তাহলে ইনস্ট্রাকশনাল মেথডস, ওই জন্য এখন কি করা হয়, মডার্ন ইনফ্রাস্ট্রাকচারাল মেথডস, স্পেশালি পিপিটি, ডেমনস্ট্রেশন, যা অনেকে আমরা বিএড করছো নিশ্চয়ই জানো, বিএডে টিচিং ডেমনস্ট্রেশন করতে হয়, যেটা তুমি পড়াবে ক্লাসরুম টিচিং এ, যখন তোমাদের প্র্যাকটিস টিচিং হবে, সেখানে একটা করে ডেমনস্ট্রেশন বানিয়ে যেতে হবে বিভিন্ন সাবজেক্টের। তো সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। আর হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট, তুমি ক্লাস নিচ্ছি, ক্লাসের উপরে দেখা গেল প্রচুর ডিস্টার্ব হচ্ছে, বাইরে কনস্ট্রাকশন হচ্ছে, একটা বিল্ডিং বানানো হচ্ছে, তার তার আওয়াজ আসছে, পাশে ট্রাফিক, তার আওয়াজ আসছে, ফলে কিন্তু সেই এনভায়রনমেন্ট খুব একটা এফেক্টিভ কমিউনিকেশনের জন্য সুইটেবল নয়। এই কোলে এন্ড চানের মডেলটার 5টা স্টেজ রয়েছে, খুব সোজা স্টেজগুলো মনে রাখবে। এগুলো কিন্তু হায়ারচিক্যাল, মানে র্যাঙ্ক অর্ডারে কোশ্চেনগুলো আসে, কার পরে কোনটা বা কিরকম। স্টেজগুলো কি কি? স্টেজ 1, ফর্মুলেশন অফ মেসেজ, মেসেজ তৈরি করা, মানে কোনটা পড়াবো সেটা রেডি করা। মেসেজ এনকোডিং, তারপরে পড়াচ্ছি তোমাদেরকে, যেমন ধরো আমি তোমাদের কালকে বসে বসে পিপিটি বানাচ্ছিলাম, তাহলে সেটা পিপিটি বানানো মানে কি, পড়ার মেটেরিয়াল তৈরি করছি, আই মিন মেসেজ তৈরি করছি, সেটাকে বলবো আমরা ফর্মুলেশন। দেন এনকোডিং, আজ তোমাদের পড়াচ্ছি এক একটা করে স্লাইড, এটা হচ্ছে এনকোডিং। তোমাদের কাছে যাচ্ছে, অর্থাৎ ট্রান্সমিট হচ্ছে আমার জ্ঞানটা থ্রু আ প্রপার চ্যানেল। এখানে চ্যানেল বলতে পিপিটি, অনলাইন মোড, ক্লাস প্লাস অ্যাপসটা। তারপরে তোমরা সেটা বুঝলে, বোঝার পর নিজেরা পড়াশোনা করলে, আন্ডারস্ট্যান্ড করলে, সেটাকে বলবো ইন্টারপ্রিটেশন, ডিকোডিং। এবং তারপর তোমরা রেসপন্স করছো, যখন পরীক্ষা নেবো তোমরা ভালো পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ ফিডব্যাক করছো, বা এক্ষুনি কেউ আমাকে কোশ্চেন করবে, তাহলে এভালুয়েশন করবো। এই পুরো প্রসেসগুলো কিন্তু কমিউনিকেশনের স্টেজ, স্পেশালি ক্লাসরুম কমিউনিকেশন অ্যাকর্ডিং টু কোলে অ্যান্ড চান। এখানে কিন্তু সেইটা ছবির আকারে দেওয়া রয়েছে, এটা আমি বই থেকে নিয়েছি, ঠিক আছে, সুন্দর করে ছবিটা দেওয়া রয়েছে পরপর পরপর করে একটা। এগুলো আমরা জানি, শব্দগুলো মানে জানি, এনকোডিং মানে জানি, ফিডব্যাক মানে বুঝি আমরা এখন, সেন্ডার মানে বুঝি, রিসিভার মানে বুঝি, নয়েজ মানে বুঝি, ডিটেলসে কিন্তু আমরা পড়ে নিয়েছি এগুলো। নাও এবারে, সরি নয়েজ এখন পড়ানো হয়নি, পড়াবো। নয়েজ, নয়েজ বেসিক্যালি কি তাহলে? তাহলে এই একটা পার্ট শেষ হলো, এরপরে আমরা আসবো নয়েজ। নয়েজ মানে আমি আগেও বলেছিলাম, কালকে একটু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, নয়েজ মানে বোঝাচ্ছে একটা সিচুয়েশন, একটা রেজিস্ট্যান্স। একটা এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে যে যে বাধাগুলো থাকে তাকে বলি আমরা নয়েজ। নয়েজ মানে ধরনের বাধা, একটা বেরিয়ার, একটা রেজিস্ট্যান্স। দেখো লেখা রয়েছে, নয়েজ রেফার্স টু এনি টাইপ অফ ইন্টারাপশন, মানে বাধা, দ্যাট ডিসরাপ্ট দ্য কমিউনিকেশন প্রসেস মেকিং ইট লেস এফেক্টিভ। যখনই কমিউনিকেশনের মধ্যে বাধা আসবে, ইট ক্রিয়েট সাম ডিসরাপশন, ব্যাহত করবে, এবং যার ফলে ইট উইল বি হ্যাম্পারিং দ্য এফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম। ইট ক্যান অকার অ্যাট এনি স্টেজ অফ কমিউনিকেশন, যে কোনো সময় হতে পারে কমিউনিকেশনের, বা যে কোনো স্টেজে হতে পারে। দেখা গেল আমি ভালো করে পড়াচ্ছি, তোমাদের নেটওয়ার্ক ডিস্টার্ব, তার মানে তুমি ভালো বুঝতে পারলে না, দ্যাট মিনস দিস ইজ দ্য প্রবলেম অন চ্যানেল। চ্যানেল মানে মাধ্যম। দেখা গেল তুমি শুনতেও পাচ্ছ, তুমি আমি ক্লাসও পড়াচ্ছি, আমার পড়াও তোমাদের কাছে সুন্দর বোঝা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে, অডিবল হচ্ছে, তোমরা তোমার নেটওয়ার্ক ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে দেখা গেল বাড়িতে পিঠে বানানো হয় না, এই সময় বাড়িতে মা হয়তো পিঠে বানাচ্ছে, তার মন হয়তো পৃথিবী রয়েছে পিঠের দিকে, পিঠে পুলি খাওয়ার দিকে, তাহলে তখন অটোমেটিক্যালি বেরিয়ার সেখানে তৈরি হয়ে যাবে, তার মনে মাইন্ড ডিসরাপশন হচ্ছে, মাইন্ডের মধ্যে চেঞ্জেস আসছে, অর্থাৎ সাইকোলজিক্যাল একটা এখানে একটা বেরিয়ার তৈরি হচ্ছে। এই সমস্ত ধরনের বেরিয়ার গুলোকে বলবো আমরা, একটা ছেলে ক্লাসে পড়ছে, পড়তে পড়তে তার বাইরের দিকে, আমরা ছোটবেলায় হতো আমাদেরও, বাইরের দিকে আমাদের চোখ চলে গেছে, স্যাররা বলছে এই বাইরে কি আছে, সেই যে ব্যাপারটা, এটা আলটিমেটলি কিছুই না, আমরা তখন বুঝতাম না, এগুলোই নয়েজ, বিভিন্ন রকমের হতে পারে। তখন তার বিএড ছিল না, টিচাররা তো শেখেও নি, টিচাররা সেভাবে আমাদেরকে ওই ব্যাপার দিক থেকে ট্রিট করে না, কি করতো না, কিন্তু এখন
এই জন্য শুরু থেকেই শেখানো হচ্ছে। অ্যাজ এ টিচার হিসাবে তোমাকে যখন বিএড করবে তুমি, সব তোমাদের শেখানো হয় এগুলো জিনিসগুলো, সেখানেও সিলেবাসের মধ্যে এগুলো আছে। ঠিক আছে, চাইল্ড সাইকোলজি, পেডাগোগির মধ্যে সব পড়ে এগুলো, স্পেশালি সাইকোলজির পার্টটাতে। নাও টাইপস কি কি ধরনের হয়, তাহলে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, তোমাকে স্যার ক্লাস করাচ্ছে, প্রচুর খিদে পেয়েছে, ঠিক আছে। অনেক সময় আমাদের মনে আছে ক্যাম্পাসে, তোমরা জানো হয়তো, প্রীতি এরা জানে, রাখিরা, দেখবে যখন ক্লাস হতো, ক্লাসের বিল্ডিং এর উপরে বেশ একটা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনে খুব সুন্দর সুন্দর তেলে ভাজা হয়। অনেক ছেলে মেয়েদের খিদে পেলে তারা বিকেলে দুপুরের ক্লাসটাতে তাদের খাওয়ার দিকে বেশি মন থাকে, কখন আগে গিয়ে ওখানে লাইন দিয়ে খাবারটা নেবো, তাই না? সেই রকম সিচুয়েশন, প্রচুর খিদে পেয়েছে, তুমি আহ, দুর্বল লেগেছে, শরীর খারাপ, হেডেক, নানা ধরনের ওষুধ খেয়ে ঘুম পাচ্ছে, নানা ধরনের সাইড এফেক্ট হচ্ছে, মানে অর্থাৎ ফিজিক্যালি তুমি ফিট না হলে কোনো মতেই পড়াশোনা করতে পারবে না, তোমার পড়াশোনার ক্ষেত্রে মন বসবে না। আই মিন সেই সিচুয়েশনে যদি কেউ তোমাকে কমিউনিকেট করে হুইচ ক্যান ক্রিয়েট আ বেরিয়ার, তোমার স্যারেরা বলছেন পড়াচ্ছেন কিন্তু তোমার মাথায় ঠিক ঢুকছে না, কারণ তোমার শরীরটা খারাপ, সেইটা হচ্ছে সাইকোলজিক্যাল নয়েজ। আশা করি এগুলো একবার পড়লেই হয়ে যাবে তোমাদের। ফিজিক্যাল নয়েজ, ফিজিক্যাল নয়েজ মানে যেটা ফিজিক্যাল ভৌত বাধা, মানে ট্রাফিকের আওয়াজ, লাউড স্পিকারে গান বাজছে, লাইট ঠিকঠাক নেই, বা ধরো কমিউনিকেশন ডিভাইস, এই যে বললাম ইন্টারনেট ঠিকঠাক নয়, তখন এইসব সিচুয়েশনে এগুলো হচ্ছে ফিজিক্যাল নয়েজ। সাইকোলজিক্যাল নয়েজ, দেখা গেল তুমি স্ট্রেসের মধ্যে রয়েছো, কোনো কারণে কোনো দুঃখ পেয়েছো কোনো কিছুতে, কারো হয়তো ছেলে মেয়ের বাচ্চা বয়সে আজকাল ব্রেকআপ হয়ে যায় বাচ্চাদের ছোট ছোট বয়সে, তো তারা খুব দুঃখে থাকে, তারা সো কল্ড, তো সেই রকম সিচুয়েশনে, বা দেখা গেলো বাড়িতে কোনো সমস্যা হয়েছে, ফ্যামিলিগত কোনো ম্যাটার হয়েছে, বা প্রি অকুপেশন, পরে মানের বোঝাবো, মানেগুলো ইম্পর্টেন্ট কিন্তু, প্রেজুডাইস, ডিফেন্সিভ অ্যাটিটিউড, এইরকম সিচুয়েশনে, অর্থাৎ তার মেন্টালি যে ঠিক না থাকলে সে পড়াশুনো ঠিক করতে পারবে না, বা সেটা পড়াশোনার ক্ষেত্রে, মানে আই মিন পড়াশোনা বলবো না, এখানে কমিউনিকেশনের মধ্যে কিন্তু বাধা তৈরি হবে, এখানে কমিউনিকেশন মানেই পড়াশোনা অ্যাকচুয়ালি এখানে। নাম্বার 4, সিমেন্টিক নয়েজ। সিমেন্টিক নয়েজ মানে হচ্ছে অনেক সময় এরকম হয়, কোনো কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো কোনো শব্দ বুঝতে পারি না ডিউ টু জার্গন, টেকনিক্যাল টার্মস অর অ্যাম্বিগুইটিস। আমি মানেগুলো বোঝাবো এক একটা করে, ঠিক আছে, এক একটা মানে প্রতিটা বোঝাবো। টেকনিক্যাল টার্মস মানে ধরো তোমাকে বলা হলো যে অ্যাকর্ডিং টু ইউজিসি, বললাম আমি অ্যাকর্ডিং টু, অনেকে আমরা রিসার্চ, সবাই রিসার্চ সম্বন্ধে একটু ওয়াকিবহল মোটামুটি জানি, তোমাকে যদি এখন বলা হয় অ্যাকর্ডিং টু এপিএ গাইডলাইন, তোমাকে যদি বলা হয় অ্যাকর্ডিং টু আইপিসিসি ক্লাইমেট পলিসি, মানে কি, যখন আমি এই ধরনের ছোট ছোট টার্ম ইউজ করলাম, সেই টার্মগুলোর মানে যদি কেউ না জানে, তাহলে আমি বুঝতেই পারবো না হোয়াট ইজ আইপিসিসি, হোয়াট ইজ যদি বলা হয় যে আজকাল এই যে যেমন ধরো বলছি না, 2025 সালটা বলেছে যে এই বছর খুব ঠান্ডা পড়বে, কারণ এটা লানিনা ইয়ার। এবারে দেখা গেল অনেকেই লানিনা শব্দটা আমরা জানি না, যারা জিওগ্রাফি তারা বোঝো, আমি যদি কোনো বাংলার স্টুডেন্টকে গিয়ে বলি, আমি যদি কোনো হিস্ট্রি স্টুডেন্টকে গিয়ে বলি লানিনা, সে বুঝতে পারবে না, কারণ এটা ইট ইজ এ টেকনিক্যাল টার্ম। তো এইরকম সিচুয়েশনে যদি কোনো তোমাকে কমিউনিকেশন হয় যেখানে প্রত্যেকটা শব্দ মাথার উপর দিয়ে যাবে, তাহলে কিন্তু কমিউনিকেশন এফেক্টিভ হবে না। আমি যদি একটা ফিজিক্সের ক্লাসে যাই, গিয়ে বসি ক্লাস করার জন্য, সেই ক্লাসের অর্ধেক কিছুই বুঝতে পারবো না, কারণ সেই ক্লাসের টার্মগুলো আমি চিনিই না। ম্যাথের সিম্বল, এই ম্যাথে কত ধরনের সিম্বল হয়, অ্যাডভান্স ম্যাথমেটিক্সে, গ্র্যাজুয়েশনের ম্যাথে বা মাস্টার ডিগ্রির ম্যাথে, সেই ম্যাথের সিম্বল বুঝতে পারবো না, এবং সেই তার ক্লাসও কিছু বুঝতে পারবো না, সেইগুলো হচ্ছে বেরিয়ার। এখানে টার্মগুলো আমি দিয়েছি, টার্মগুলো দিয়ে 2 নম্বরে অনেক সময় কোশ্চেন হয়, মানে এমসিকিউ কোশ্চেন তৈরি হয়, এই জন্য টার্মগুলোকে আমি আলাদা করে রেখেছি পড়ার সুবিধার জন্য, মনে রাখার জন্য নোটের মধ্যে দিয়ে রেখেছি। যেমন ধরো প্রি অকুপেশন, প্রি অকুপেশন মানে হচ্ছে, অকুপেশন মানে জীবিকা অর্থে এটা ইউজ করা হয়নি এখানে, প্রি অকুপেশন মানে হচ্ছে হোয়েন ইউর মাইন্ড ইজ বিজি থিঙ্কিং অ্যাবাউট সামথিং এলস, তোমাকে পড়ানো হচ্ছে বা তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু আমরা অনেক সময় অন্যমনস্ক হয়ে পড়ি, কেউ আমার সঙ্গে কথা বলছে বাট আমার মনটা রয়েছে অন্যদিকে, বলি না আমার মনটা অন্য জায়গায় পড়ে রয়েছে, ঠিক আছে, ঠিক সেই রকম সিচুয়েশনটাকে বলি আমরা প্রি অকুপেশন, হুইচ ইজ আ ইম্পর্টেন্ট ব্যারিয়ার অফ এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন। প্রেজুডাইস, প্রেজুডাইস মানে হচ্ছে কি, হোয়েন ইউ ফর্ম an opinion about something or something, some about without proper knowledge, often based on stereotype। মানে ধরো আমরা ভাবি না যে একটা বেশ আহ, একটা বেশ বেশ ইউটিউবে কত ভেড়াই দেখি না আমরা, যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, একটা বেশ সবসময় ট্যাগ লাইন থাকে, হয় না, যে একটা বাইরে থেকে দেখে কাউকে জাজ করো না, দেখা গেল তুমি ছেঁড়া ফাটা ড্রেস পরে রয়েছে অথচ তুমি খুব ট্যালেন্টেড,
বা এরকম হতে পারে যে তোমার কারো সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হয়েছে যে লোকটা ভালো না, বাট অ্যাকচুয়ালি সে ভালো, কিন্তু আমরা কোনো একটা কিছুর জন্য তাকে ভেবে নিয়েছি যে লোকটা ভালো না। তাহলে এইরকম সিচুয়েশনে যখন আমি ফলস নলেজ আমার মধ্যে থাকে, তখন সেই ক্ষেত্রে এফেক্টিভ কমিউনিকেশন হয় না। আশা করি বুঝতে পারছো কথাগুলো। ডিফেন্সিভ অ্যাটিটিউড মানে আমি কথা বললে কাউকে অ্যাটাক করি, রেগে যাই, উত্তক্ত হই, অনেক লোক এরকম আছে, একটু কথা বললে রেগে যায়, তার সঙ্গে কিন্তু এফেক্টিভ মানে আর্গু করে, মানে তর্ক বিতর্ক করে, বাক বিতণ্ডা করে, এই সিচুয়েশনে কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন হয় না, যেটাকে বলছি আমরা ডিফেন্সিভ অ্যাটিটিউড। জার্গন, জার্গন কি জিনিস না, জার্গন মানে হচ্ছে একটা কোনো স্পেশালাইজড ওয়ার্ড, স্পেসিফিক টার্ম, যে টার্মগুলো আমরা বুঝতে পারি না। ডাক্তারি ভাষায় যদি বলি এখন একটা শব্দ ডাক্তাররা বললো, আমরা সেটা বুঝতেই পারবো না কি শব্দ, ঠিক আছে। একটা শব্দ আছে না, তোমরা অনেকে কি বলবো এটা, ধরো শব্দ হবে, তোমাদের এখানে এক্সাম্পল দিয়েছি আমি, হাইপার টেনশন। হাইপার টেনশন কথাটা কি আমরা বুঝতে পারবো না সহজে। হাইপার টেনশন মানে হচ্ছে, যদি সিম্পলি বলি, হাই ব্লাড প্রেশার। শীতকালে খুব ঠান্ডা লাগলে আমরা বলি হাইপোথার্মিয়া। তো এইরকম শব্দগুলো যখন ডাক্তারি শব্দ বা কোনো কঠিন কঠিন ওয়ার্ড, স্পেশালাইজড ওয়ার্ড, যেটা সেই ডিসিপ্লিনের লোকরাই, সাবজেক্টের লোকরাই বুঝতে পারবে, সেইগুলোকে বলি আমরা জার্গন। যদি কথায় কথায় আমি সেই ধরনের শব্দ ইউজ করি, তাহলে ইট উইল হ্যাম্পার দ্য স্মুথ কমিউনিকেশন প্রসেস। এছাড়াও কোনো টেকনিক্যাল টার্মস, কোনো অ্যাম্বিগুইটিস, মানে ধরো আনক্লিয়ার কথা, মাল্টিপল মিনিং, যে আজকাল এই কথাগুলো চলে, ডাবল মিনিং কথাবার্তা, মানে যাকে বলি আমরা টোন কেটে কথাবার্তা, বা কাউকে কোনো অন্যভাবে অন্য মিনিং এ কথাবার্তা বলা, এইরকম কথাগুলো যখন হবে, তখন কিন্তু সেটাও কিন্তু এফেক্টিভ কমিউনিকেশনকে ইন্ডিকেট করে না। বোঝা গেল? নয়েজ, যেটা বললাম সেটাই এখানে ছবি আকারে দিয়েছি একটু, মানে একটা পেয়েছি টাইপ অফ নয়েজ। ফিজিক্যাল নয়েজ তাহলে বুঝলাম, ফিজিক্যাল নয়েজ হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড, সাইকোলজিক্যাল নলেজ তোমার সাইকোলজি হেলথ রিলেটেড, সরি ফিজিওলজিক্যাল তোমার হেলথ রিলেটেড, সাইকোলজিক্যাল তোমার সাইকোলজি রিলেটেড, তোমার বিলিফস, অ্যাটিটিউড, এই সমস্তগুলো, সেন্সিটিভিটি, রিলিজিয়াস, এই সমস্তের উপর ডিপেন্ড করছে। সেমান্টিক নলেজ, নয়েজ মানে হচ্ছে বিভিন্ন ধরনের মিনিং মিস ইন্টারপ্রিটেশন, বা ধরো তুমি এই ধরনের সামথিং যেটা বললাম একটু আগেই, কোনো কঠিন শব্দ। আর কালচারাল নয়েজ, এটা একটা সেখানে ভাগের মধ্যে নেই। কালচারাল নয়েজ মানে হচ্ছে রং এক্সপ্লেনেশন। যেমন ধরো অনেক রকমের হয় না, বিভিন্ন ধরনের কালচারে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন থাকে, ঠিক আছে। দেখা গেল তুমি আই কন্ট্যাক্ট করলে কোনো কালচারে, তুমি ধরো কাউ আই কন্ট্যাক্ট করলে, তাহলে কোনো কমিউনিটিতে মানে কোনো কোনো ধর্মে ওটা দেখা গেল খারাপ কিছু, চোখে চোখ রেখে কথা, চোখে চোখ করা যায় না। আবার কোনো ধরনের বিশেষ ধরনের অঙ্গভঙ্গি, কোনো ধরনের নানা ধরনের যে পার্টগুলো আর কি, কালচারাল পার্ট, সেই রকম সিচুয়েশনে কিন্তু নয়েজ মানে কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে, ঠিক আছে। নাও প্রিন্সিপাল অফ এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন, একটা ভালো ক্লাসরুম কমিউনিকেশন করতে হলে কোন কোন নীতিগুলো মানতে হবে। নাম্বার ওয়ান, খুব সিম্পল, এগুলো আর বোঝাচ্ছি না, ক্ল্যারিটি থাকতে হবে, পরিষ্কার ভাবে সিম্পল অ্যান্ড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে বলতে হবে। এঙ্গেজমেন্ট থাকতে হবে, মানে আমরা ক্লাসে এই জন্য বলি না, কি বুঝতে পেরেছো তো, সবাই বলো, বাকিরা শেষ বেঞ্চে ছেলেটা বলো, এই মেয়েটা বুঝতে পেরেছো তো, এই যে কথাগুলো কেন বলি, টু টু ফাইন্ড আউট দেয়ার লেভেল অফ এঙ্গেজমেন্ট, তারা সত্যি বুঝতে পেরেছে কিনা, তারা ঠিকঠাক করতে পেরেছে কিনা, এই জন্য এটা জানতে হয় সবসময়। ফিডব্যাক, ফিডব্যাক পাওয়া, প্রত্যেকে জিজ্ঞেস করে, এই বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো, আমরা যাকে তাকে আমরা স্যাম্পলিং ফরম্যাটে আমরা তাকে জিজ্ঞেস করি যে বলো তো বুঝতে পেরেছো কিনা, এইটা হচ্ছে ফিডব্যাক। রিলেভেন্স, প্রাসঙ্গিকতা, মানে আমি এমন জিনিস পড়াবো যেটা অনেক বেশি মিনিংফুল হবে, সেই বিষয়ের সঙ্গে রিলেটেড হবে, ঠিক আছে। আমি যদি এখন কমিউনিকেশন পড়াতে পড়াতে চলে যাই এখানে একটা তোমাদেরকে বলি, বলো তো এই রিজনিংটা করো তো, তাহলে সেটা ঠিক নয় নিশ্চয়ই, কারণ এটা তার রিলেভেন্ট টপিক নয়, ফলে অটোমেটিক্যালি কমিউনিকেশনের মধ্যে কিন্তু একটা বাধা তৈরি হবে। তাহলে এফেক্টিভ কমিউনিকেশন হতে হলে একটা তার প্রপার রিলেভেন্ট কন্টেক্সচুয়াল বিষয় নিয়ে ডিসকাশন করতে হবে। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা রাখতে হবে। আমি যদি ক্লাস করতে গেলাম, আজ এই ক্লাসে একটা, পরের দিন অন্য টপিক, পরের দিন 5 নম্বর চ্যাপ্টার, তারপরের দিন 2 নম্বর চ্যাপ্টার, তারপরের দিন আবার 1 নম্বর চ্যাপ্টার, এরকম কখনো করা যায় না। একটা কনসিস্টেন্সি রাখতে হবে, 1 নম্বর চ্যাপ্টার শেষের পর 2 নম্বর চ্যাপ্টার, তারপরে 3 নম্বর চ্যাপ্টার, এইভাবে টিচাররা পড়ান ক্লাসে, এটাই নিয়ম। এই সমস্তগুলো হচ্ছে এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশনের প্রিন্সিপাল। 10টা প্রিন্সিপাল আছে: অ্যাডাপ্টেবিলিটি, নন ভার্বাল কিউজ, অ্যাক্টিং, লিসেনিং, শোনা,
ইন্টারাকশন করা, সাপোর্টিভ এনভায়রনমেন্ট দেওয়া, ভয় যাতে না পায় ছেলেমেয়েরা, শিখতে যেন পারে। ক্লাসে গিয়ে যদি বলি এটা খুব কঠিন, তাহলে ছেলেমেয়েরা কিন্তু অটোমেটিক্যালি পারবে না। আমরা কি বলি জন্য ক্লাসে, যে না ঠিক আছে এটা খুব মোটামুটি সোজা, চেষ্টা করো, খুব ইজি, এটা পারবে করতে। এটা আগে টিচাররা বলে এটা বলা উচিত, যাতে ছেলে মেয়েদের মধ্যে একটা মেন্টাল সাপোর্ট তৈরি হয়। ক্লিয়ার? ইম্পর্টেন্ট টার্মস, কতগুলো ইম্পর্টেন্ট টার্মস, এটা আমি এগেন বই থেকে নিয়েছি। এই টার্মসগুলো ভালো লাগলো টার্মগুলো আমার শুনতে। তার মধ্যে একটা হচ্ছে সিঙ্ক্রোনাস মিডিয়া। সিঙ্ক্রোনাইজ মিডিয়া মানে হচ্ছে দিস রেফার্স টু মিডিয়া দ্যাট হ্যাপেন ইন রিয়েল টাইম, লাইক টিভি অর রেডিও। আমরা আগের দিনই বলেছিলাম যে মাস মাস কমিউনিকেশন মানে কমিউনিকেশন একটা টাইপ, যেখানে গণ কমিউনিকেশন হয়। মানে প্রধানমন্ত্রী যদি টিভিতে কোনো স্পিচ দেন, সেটা দেশের কোটি কোটি মানুষ দেখবে, সেইটা হচ্ছে মাস কমিউনিকেশন। তার একটা কথাই কিন্তু সারা দেশের লোক প্রভাবিত হবে, ঠিক সেইটাকে বলি আমরা মাস মিডিয়া, যার মাধ্যমে হচ্ছে, আই মিন যার, হ্যাঁ, মাধ্যমে হচ্ছে। তাহলে সেখানে সিঙ্ক্রোনাস মিডিয়া বলতে বোঝানো হচ্ছে এটা একটা মিডিয়া যেটা রিয়েল টাইমে হয়। আমরা সন্ধ্যাবেলা নিউজ দেখি না, এবিপি নিউজ বা টিভি 9 বা এই সমস্ত নিউজ দেখি, সেটা লাইভ খবর দেখি আমরা, ঠিক আছে? এবং যার ফলে সেখানে যারা দেখবে, ইউটিউবে যখন আমরা কোনো চ্যানেল দেখি, নিউজ চ্যানেল, সেখানে লেখা থাকে কতজন লাইভ আছে, অর্থাৎ কতজন অডিয়েন্স সেখানে দেখছে, সেই ব্রডকাস্টটা দেখছে, মানে তাকে বাংলায় বলি আমরা সরাসরি সম্প্রচারণ দেখছে, সেইটাকে বলবো আমরা সিঙ্ক্রোনাস মিডিয়া। যার বেসিসে মানে হয় না একটা জিনিস, তাকে বলি আমরা টিআরপি, টেলিভিশন রেটিং যেটাকে বলি, সেইটা তৈরি করা হয়। অ্যাসিঙ্ক্রোনাস মিডিয়া মানে যেটা, যেমন ধরো এখন যদি বলি আমি, তোমরা ক্লাস করছো, মনে করো এটা আমার মিডিয়া, তোমরা ক্লাস করছো, এখন কজন, 6জন লাইভে রয়েছে, কিন্তু পরে তোমরা 30, কম বেশি 30 জন স্টুডেন্ট রয়েছে সব সাবজেক্ট মিলিয়ে, আর বেশি তার কম নয়, বাংলা রয়েছে, জেনারেল স্টাডিজের রয়েছে, জিওগ্রাফি রয়েছে, প্রায় 30-এর উপরে রয়েছে, এখন মাত্র রয়েছে 6জন। ওরা পরে নিশ্চয়ই দেখবে, আমি আশা করবো পরে দেখবে। তাহলে পরে যখন ওরা দেখবে, পরে এটা ভিউটা চেক করতে পারি, যখন ওরা পরে দেখবে ক্লাসগুলো, তখন সেটা হয়ে যাবে অ্যাসিঙ্ক্রোনাস মিডিয়া, যেটা পরে ওরা ওদের সময় মতো ওরা দেখবে, ঠিক আছে? বাট রিয়েল টাইম তখন হবে না, মানে ইন দ্য ফর্ম অফ রেকর্ডেড ভিডিও অর অডিও। টাইম শিফট কাকে বলে? দিস মিনস রেকর্ডিং আ শো ভিডিও টু ওয়াচ লেটার। ফর এক্সাম্পল, কোনো একটা প্রোগ্রামের আমি ভিডিও রেকর্ডিং করলাম, পরে সেটা দেখবো বলে, যেটা আগে আমরা সেই সেই ডিভিডি প্লেয়ার চালিয়ে দেখতাম ভিডিওগুলোকে, এখন সেসব বন্ধ হয়ে গেছে। আমরা ডাউনলোড করে নিই এখন, আমরা কি করি, ইউটিউবে ডাউনলোড করলাম কোনো সিনেমা বা কিছু, তারপরে আমরা সেটা সময় মতো ট্রাভেল করতে করতে দেখি, ঠিক সেই রকমটা হচ্ছে টাইম শিফট। সার্ভাইলেন্স, কনভার্জেন্স, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট নয়। কনভার্জেন্স বলতে কি না, দিস ইজ দ্য মার্জিং অফ কম্পিউটিং, telecommunication and media in a digital world. It is changing now how media and communication work in many way. অর্থাৎ কনভার্জেন্স বলার, কমিউনিকেশন, এইবারে কোশ্চেন ছিল এটা, মিডিয়া কনভার্জেন্স মানে যখন ডিজিটাল মিডিয়া, মানে যাকে ইউটিউব বা এই সমস্ত, ফেসবুক এগুলোকে বলি আমরা, ফেসবুক লাইভ এই সমস্ত কিছু, টিভি, এই সমস্ত কিছু যখন একসঙ্গে মার্জ করে, তাদের মধ্যে বন্ডিং তৈরি হয়, তখন তাকে বলবো আমরা কনভার্জেন্স। এটা একটা ভালো মেটেরিয়ালে পেয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা এর সঙ্গে রিলেটেড কিরকম আমি ঠিক বুঝতে পারলাম না, আমি এটা মেটেরিয়ালে পেয়েছি, ভালো একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়ালে, সেখানে রয়েছে 7S প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন। এটা আলাদা করে যদি 7টা এস, সরি 7C, সরি 7C প্রিন্সিপাল, প্রিন্সিপালে 7টা সি, 7C কি কি, 7C, হ্যাঁ 7Cs বলা হয়। কমিউনিকেশন শুড বি ক্লিয়ার, স্পষ্ট হবে, সংক্ষিপ্ত হবে, পর্যাপ্ত হবে, সঠিক হবে, পরস্পর সম্পর্কিত হবে, পরিপূর্ণ হবে, এবং হচ্ছে কিউরিয়াস, সেটা উৎসাহ বাড়াবে, পোলাইট, একটা রেসপেক্টফুল তৈরি করবে, তৈরি করবে, ওপিনিয়ন তৈরি করবে। এই সমস্তগুলোই কিন্তু 7C, 7টা সি একটা এফেক্টিভ কমিউনিকেশনের এলিমেন্ট হিসাবে আমরা কনসিডার করে থাকি। এটা কিন্তু মনে রাখবে, এটা একটা ভালো স্ট্যান্ডার্ড মেটেরিয়াল থেকে পাওয়া। কমিউনিকেশন বেরিয়ার, বেরিয়ারটা সে নয়েজের মতোই, মানে নয়েজটাই বলতে পারো, বাট এখানে একটু ডিটেলসে সিলেবাসে মেনশন করা আছে, তাই আমাদের একটু পড়তে হবে। কমিউনিকেশন বেরিয়ার মানে সেই নয়েজ, এখানে কিন্তু স্পেসিফিক্যালি অনেকগুলো বেরিয়ারকে ডিটেলসে বলা হয়েছে, আমি সবগুলো ডিটেলসে এত পড়াবো না, নিজেরা তোমরা পড়ে নেবে এগুলো। যেমন ধরো অর্গানাইজেশনাল বেরিয়ার, এগুলো একটু অন্য রকমের বেরিয়ার। ধরো ধরো তুমি একটা বিশাল বড় ইউনিভার্সিটিতে গেছো, সেই ইউনিভার্সিটিতে বা তুমি পড়াশোনা করছো, বা তুমি বিএড কলেজে পড়ছো, আমরা চাইলেই সবসময় চাইলেই তুমি রাখি বা
শ্রাবণী কি ওখানে বলতে পারবে গিয়ে যে তুমি প্রিন্সিপালকে ফোন করবে, স্যার আজকে ক্লাস হবে কিনা? আমরা কখনো বলতে পারি না, কারণ অর্গানাইজেশনের মধ্যে আমরা একটা আছি, সেটা একটা ইনস্টিটিউট, তার একটা হায়ারার্কি রয়েছে, সেখানে হায়ার অথরিটি আছে, তাদের সঙ্গে চাইলেই আমি কালকে ক্লাস হবে কিনা আমি কখনো জিজ্ঞেস করতে পারবো না প্রিন্সিপালকে বা ডিপার্টমেন্টের এইচওডি কে। তার বদলে আমরা কাকে জিজ্ঞেস করবো? স্টুডেন্টকে জিজ্ঞেস করবো, বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবো, সিনিয়রকে জিজ্ঞেস করবো। তাহলে যখন কমিউনিকেশনের মধ্যে একটা হায়ারার্কি থাকবে, একটা র্যাঙ্ক থাকবে, পদের একটা ধরন থাকবে, তখন আমরা সেই কমিউনিকেশনে, সেই অর্গানাইজেশনে কিন্তু সবার সঙ্গে কথা বলতে চাইলেও পারি না। সেটা কি বলবো? সেই ধরনের গুলোকে বলবো আমরা অর্গানাইজেশনাল ব্যারিয়ার। ফিজিক্যাল ডিস্টেন্স, যেমন ধরো কোনো কোম্পানি, ধরো টিসিএস বা কগনিজেন্ট মতো বড় বড় কোম্পানি ভারতবর্ষে রয়েছে, তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় তাদের এমপ্লয়ি ছড়িয়ে আছে, তাই তাদের মধ্যে কখনো কমিউনিকেশন করা সবার সঙ্গে সবার সম্ভব নয়। অর্গানাইজেশনাল কালচার, প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু নিজস্ব কালচার থাকে, যেমন ধরো কাজের সময় কথা বলা যাবে না বা কিছু, তাহলে কিছু কিছু ব্যারিয়ার থাকবে যেটা আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা তৈরি করে। সেগুলো রুল রেগুলেশন, ক্লাসে নিশ্চয়ই আমরা বলি না যে কথা বলো বলে, কথা বললে বলি এই কথা বলো না, কারণ ক্লাসের একটা রুল রেগুলেশন আছে। তাহলে সেই রকম সিচুয়েশন গুলো যখন থাকবে, অর্থাৎ একটা অর্গানাইজেশন যখন তার রুল রেগুলেশনকে ইম্পোজ করবে, ইমপ্লিমেন্ট করবে, এবং সেটা অটোমেটিক্যালি কমিউনিকেশনের উপরে কিন্তু একটা ব্যারিয়ার তৈরি হবে। এটা একদিকে ভালো, ডেফিনেটলি একটা রুল রেগুলেশন থাকবে, বাট সেটা হলে কি হবে, সবার সঙ্গে সবার কিন্তু কমিউনিকেশনটা অটোমেটিক্যালি হবে না। ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার মানে কি, একটু আগে বললাম ব্যাপারটা, যে অনেক অনেক রকমের হয়। এটা বেসিক্যালি ইট ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট অর জিওগ্রাফিক কন্ডিশন, ভৌগোলিক বা পরিবেশগত বিষয়ের সঙ্গে রিলেটেড। ধরো দেখা গেল তুমি এমন জায়গায় রয়েছো, সেই জায়গাটা প্রচন্ড গরম হয়, গ্রীষ্মকালে প্রচন্ড গরম, তুমি ঘেমে যাচ্ছ, কষ্ট হচ্ছে, সেই সময় তোমার কেউ তোমাকে জ্ঞান দিলেও তুমি নিতে চাইবে না, কষ্ট হবে। তুমি এমন জায়গায় রয়েছো সেখানে প্রচন্ড নয়েজ, তীব্র ট্রেনের আওয়াজ, তীব্র বাসের আওয়াজ, এই অবস্থাতে কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেট, অন্য কারো কথাবার্তা বললে ডিস্টার্ব হবে। সাবজেক্টিভ স্ট্রেস, দেখা গেল তোমার পার্সোনাল সমস্যা, তুমি ইলনেস, কানে কম শুনতে পাও, দেখা গেল তোমার কিছু ঘুম পায়, মুড চেঞ্জ হয়, এগুলো কিন্তু কমিউনিকেশনকে ইম্প্যাক্ট ফেলবে। তাহলে এই সমস্তগুলো কিন্তু, এছাড়াও টেকনোলজিক্যাল ব্যারিয়ার, যেমন ধরো তুমি কমিউনিকেশন করছি, দেখা গেল আমার এই সময় ব্রডব্যান্ডটা ডিস্টার্ব করছে, নেটওয়ার্ক থাকবে না, তাহলে কথা ঠিকঠাক আসবে না। সেই রকম সিচুয়েশনগুলোকে বলবো আমরা ফিজিক্যাল ব্যারিয়ার বা ফিজিক্যাল নয়েজ। সাইকোলজিক্যাল ব্যারিয়ার, সেখানে অলরেডি বললাম, বাট এখানে ডিটেলসে রেখেছি, ইম্পর্টেন্ট টার্মগুলো ইম্পর্টেন্ট কিন্তু। সাইকোলজিক্যাল মানে মেন্টালি ব্যাপারটা, অর্থাৎ ফ্রেম অফ রেফারেন্স, আমি কারো সম্বন্ধে একটা একটা কি বলবো, আমি একটা ওপিনিয়ন তৈরি করে ফেললাম, যাকে বলি ফ্রেম অফ রেফারেন্স। ইচ পার্সন হ্যাজ এ ইউনিক রেসপেক্টিভ শেপ বাই কালচার, এক্সপিরিয়েন্স এন্ড বিলিভস এফেক্টিং হাউ দে ইন্টারপ্রেট মেসেজেস। তোমাকে কিছু বলা হলো, এবারে সেটা কিভাবে বলবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে কিন্তু তার কালচার, তার বিলিভস, তার এর উপরে, তার এনভায়রনমেন্টের উপরে, তার যে কি বলবো আমি সাইকোলজির উপরে। ধরো যে খুব ভয় পায়, তাকে যদি টিচার একটু বকে দেয়, সামান্য কথা যদি বলে ফেলে, সে কি করবে? সে ভয় ভয়ে অন্যকে কথাটা বলবে, স্যার আমাকে এরকম বলেছে, স্যার প্রত্যেককে বকবে বলেছে। আবার যে সাহস খুব ভয় পায় না, ও স্যার বললে বলেছে, কিছু যায় আসে না, সে কি করবে? ও স্যার এইটা টাস্কটা করতে বলেছে, এই কাজটা স্যার করতে দিয়েছে, সে জিনিসটাকে অত এফেক্টিভলি নেবে না। তাহলে ফ্রেম অফ রেফারেন্স, তার মনে পারসেপশন কি আছে সেই কমিউনিকেশনটার উপরে, তার উপর ডিপেন্ড করছে সেই কমিউনিকেশনটা কতটা সেটা এফেক্টিভ হবে। সেলফ ইমেজ মানে, ধরো তুমি তোমার নিজেকে নিয়ে তোমার যে ভাবনা, স্টিরিওটাইপিং, অনেক অনেক স্টিরিওটাইপ মানে কথা ভালো বলে না, চুপচাপ থাকে, ক্লাসের মধ্যে গিয়ে বন্ধু বান্ধব করে না, সেইগুলোকে বলা হয় স্টিরিওটাইপ সেরকম ক্ষেত্রে। অর্থাৎ এটা সাইকোলজিক্যাল ইস্যু, সবার সঙ্গে মিশতে পারে না, দ্যাটস ওয়াই ইট অলসো ক্রিয়েট আ ব্যারিয়ার রিগার্ডিং এফেক্টিভ কমিউনিকেশন। এছাড়াও এক্সপিরিয়েন্স নেই সেই ফিল্ডে, তার কগনিটিভ মানে মেন্টাল একটা তার মধ্যে ব্যারিয়ার রয়েছে, সে অনেক বেশি ভয় করে, সে অনেক কথাকে ফিল্টারিং করে ফেলে। এটা অনেকের ক্ষেত্রেই হয়, বন্ধুকে তুমি কথা বললে, বন্ধু ফুলিয়ে ভাবে কথাটা বললো, বা তোমাকে বন্ধু কথাটাকে অল্প বললো, বাকিটা চেপে গেল। স্যার তোমাকে পড়া দিয়েছেন বাড়িতে, কালকে ধরো তোমাকে পরীক্ষা হবে, আমি বললাম যে কমিউনিকেশন চ্যাপ্টারটা আর ডেটা ইন্টারপ্রিটেশন পড়ে এসো। শ্রাবণী কি করলো, যে মিথ্যে বললো যে স্যার শুধুমাত্র একটাই টপিক পড়া দিয়েছে। ফলে আমরা
যখন কথাগুলোকে ফিল্টারিং করে ফেলি, আমরা নিজের মতো করে ম্যানুপুলেট করি, সেটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়ে। লিঙ্গুইস্টিক ব্যারিয়ার, আমি যদি এখন তোমাকে অন্য ভাষায় কথা বলি, তামিল ভাষায়, কিছুই বুঝতে পারবে না, কারণ ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার। আমি যদি এখন তোমাকে প্রচুর সায়েন্টিফিক টার্ম ইউজ করি, বড় বড় থিওরি, সেই জাফরি থিওরি, পেঁয়াজের থিওরি, এই সমস্ত থিওরি দিয়ে বোঝাই, মাথার মধ্যে কিছুতেই কিছু আসবে না। অর্থাৎ কমিউনিকেশন হবে খুব সিম্পল আর স্মল সেন্টেন্সে, সিম্পল ল্যাঙ্গুয়েজে, ক্লিয়ার ভাষাতে হবে। আমি যদি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা একটা ব্যারিয়ার তৈরি করবে। একটু আগে যেটা বললাম আমি, এই ধরনের টার্মসগুলো, এই যে এই টার্মসগুলো, এই যে প্রি অকুপেশন, প্রেজুডাইস, ডিফেন্সিভ অ্যাটিটিউড, জার্গন, টেকনিক্যাল টার্মস, অ্যাম্বিগুইটিস, এই সমস্তগুলো কিন্তু এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা তৈরি করবে। মেকানিক্যাল ব্যারিয়ার, এটা দু রকমের ভাবে হয়। ধরো আমি কম্পিউটারে দেখাচ্ছি, দেখাতে দেখাতে নেটওয়ার্ক ডিস্টার্ব করলে, নেটওয়ার্কই বললাম মেকানিক্যাল। চ্যানেল নয়েজ, তুমি টিভিতে ভিডিও দেখছো, টিভিতে সিনেমা দেখছো, বা টিভিতে তুমি সিরিয়াল দেখছো, দেখা গেলো সেখানে টিভির যে নেটওয়ার্ক, কেবল নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, মেকানিক্যাল ব্যারিয়ার। মোবাইলে তুমি ভিডিও দেখছো, মোবাইলের নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, টেকনিক্যাল ব্যারিয়ার। ঠিক আছে, এছাড়াও ডিফেক্টিভ বা ডিভাইস ম্যাল ফাংশনিং, যেমন ধরো ঠিকঠাক সাউন্ড না আসা, ঠিকঠাক টেক্সট না দেখতে পাবা। অনেক সময় কি হয়, এরকম ছোট করে পড়াচ্ছি, তোমরা বলো না যে স্যার একটু বড় করুন, দেখতে পাচ্ছি না। তাহলে এই সমস্তগুলোই কিন্তু এক একটা মেকানিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়ে, যেগুলো এফেক্টিভ কমিউনিকেশনকে হ্যাম্পার করে। কমিউনিকেশন ব্যারিয়ার অ্যাট ওয়ার্ক প্লেস, কর্মস্থানে কমিউনিকেশনের ব্যারিয়ার কি কি থাকে? দেখা গেল আমরা, হয় না যে বিভিন্ন ধরনের কোম্পানিতে বা কাজের জায়গাতে ইংলিশ বলা বাধ্যতামূলক, ফলে অটোমেটিক্যালি লোকের সঙ্গে ঠিকঠাক ভাবে, যে ইংলিশ জানে না সে কথা বলতে পারবে না। পারসেপচুয়াল বায়াস, পারসেপশন কখনো কারোর সঙ্গে সমান হয় না, প্রত্যেক মানুষের পারসেপশন আলাদা। কেউ হয়তো খুব বেশি স্টিরিওটাইপ, চুপচাপ থাকে, ফলে তার ক্ষেত্রে কমিউনিকেশনটা অন্যরকম। আবার যে খুব ফড়ফড় করে, খুব প্রচন্ড কথা বলে, অনেকে থাকে না বুঝি কথা বলতে ভালোবাসে, তার ক্ষেত্রে কমিউনিকেশন ব্যাপারটা অন্যরকম হবে। ইমপার্সোনাল রিলেশনশিপ, মানে ধরো তুমি সেই সংস্থার সঙ্গে, ওয়ার্ক প্লেস যেহেতু তুমি এখানে কাজ করো, তাদের সঙ্গে কিরকম সম্পর্ক রয়েছে বাকিদের সঙ্গে, তার তোমার বন্ধুত্ব আছে কিনা বাকিদের সঙ্গে, তার উপর কমিউনিকেশন তৈরি হবে। এছাড়াও কালচারাল ডিফারেন্স, ভ্যালুজ, মোটিভস, অ্যাজামশন, এগুলোই কিন্তু একটা ওয়ার্ক প্লেসে, মানে কর্মক্ষেত্রে কমিউনিকেশনের ভেরিয়েশনের জন্য কিন্তু দায়ী। ওভারকামিং দ্য ব্যারিয়ার্স, তাহলে আমরা এই সমস্ত ধরনের যা ব্যারিয়ার্স গুলো বললাম, আই মিন নয়েজ গুলো বললাম, তাকে কিভাবে ওভারকাম করব? তোমার ফার্স্ট কি করতে হবে না, রেগুলেট ইনফরমেশন ফ্লো, যেন আমি ঠিকঠাক ভাবে বলতে পারি। রেগুলেট করা মানে বলাটাকে ঠিক করা। কিভাবে ঠিক করতে পারি? পেস মেনটেন করা, মানে স্পিডে না বলা, প্রপারলি প্রনাউন্সিয়েশন করা, সিম্পল সহজ সরল ভাষায় ব্যাপারটাকে বোঝানো বা বোঝানোর চেষ্টা করা, দরকার হলে কোনো ভিজুয়াল এইডস এর সাহায্য নেওয়া, মানে পিপিটি প্রেজেন্টেশন, বা ধরো ডেমনস্ট্রেশন, বা ছবি দেখানো, বা প্রপার ফিল্ডে নিয়ে গিয়ে লাইভ জিনিসগুলোকে দেখানো, তবেই গিয়ে জিনিসটা আরো বেশি প্রপারলি তাকে বলতে পারবো, মানে এফেক্টিভলি সে বুঝতে পারবে, কে না রিসিভার। আর নাও তারপরে পয়েন্ট কি, প্রোভাইড ফিডব্যাক, তুমি বুঝতে পেরেছো কিনা ফিডব্যাক নেবা, যে বুঝতে পেরেছো তো, তুমি বলবে হ্যাঁ বা না, কিছু একটা বলবে, সে ফিডব্যাক নেবা। সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, দেখো প্রত্যেকটা কথাই লেখা রয়েছে, এগুলো খুব সোজা, একটু বুঝতে পারলে না এগুলো পড়তে হবে না। কনসিডার ল্যাঙ্গুয়েজ লেভেল, তুমি ক্লাসে গিয়েছো, ক্লাস 5-এর, তোমরা তো প্রত্যেকেই যারা বিএড করছো টিচিং ডেমনস্ট্রেশন করবে, তোমরা পরের সেমিস্টারে, থার্ড সেমিস্টারে সবাই স্কুলে পড়াতে যাবে। যখন পড়াতে যাবে, তুমি ধরো মাস্টার ডিগ্রি করে এসছো, মাস্টার ডিগ্রিতে তোমার প্রত্যেকেই ভালো নিজস্ব ফিল্ডে, তুমি ক্লাস 5-এ তোমাকে পড়াতে বললো, কারণ বেসিক্যালি তোমরা যেহেতু বাইরে থেকে যাবে, তোমাদের 5-6 ক্লাসই দেবে, 8 পর্যন্ত ক্লাস দেবে ওরা। স্কুলে গেলে ক্লাস 5-এ তুমি ক্লাসে গিয়ে তুমি তাকে বোঝাচ্ছ বড় বড় থিওরি, যেগুলো তোমার মাস্টার্সে পড়েছো, বা বড় বড় কবিতা যেগুলো তোমরা মাস্টার ডিগ্রিতে শিখেছো, বা মাস্টার ডিগ্রির লেভেলের জিনিস, সাহিত্য, তারা বাচ্চারা কিছুই বুঝতে পারবে না। তাহলে লেভেলটা মেনটেন করা, ল্যাঙ্গুয়েজ লেভেল যেন ঠিকঠাক থাকে। লিসেন কেয়ারফুলি, ভালো করে শোনা, এটা ইম্পর্টেন্ট পার্ট, বলার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ভালো করে শোনা। ইমোশন কন্ট্রোল করা, তুমি খুব দুঃখের কথা বলছো, ইমোশনকে কন্ট্রোল করতে হবে সেখানে, নাহলে কিন্তু কথা ভালো, বা তুমি এমন কথা বলছো, এমন হাসির কথা, হেসে ফুটে লুটিয়ে পড়লে অর্ধেক কথা বলতেই পারলে না ঠিকঠাক করে, তো সেটাও যেন না হয়। তো কন্ট্রোল, ইমোশন কন্ট্রোল করা।
কথা বলার সঙ্গে সঙ্গে নন ভার্বাল কিউ করা, মানে আমরা বলি না কথা বলতে বলতে আমরা হাত বাঁকাই, একটু হাতটাকে করি, এটা নিয়ম, কথা বলার ধরন। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি হয়ে যায় কথা বলতে বলতে, কথা বলার সঙ্গে সঙ্গে হাত নড়ে, বডি এক্সপ্রেশন হয়, এই সমস্তগুলোই কিন্তু একটা এফেক্টিভ কমিউনিকেশনের পার্ট, যে সমস্তগুলোকে মেনটেন করলে উই ক্যান ওভারকাম দ্য কমিউনিকেশন নয়েজেস অর ব্যারিয়ার। কনসেপচুয়াল ফিল্টার, হোয়াট ইজ কনসেপচুয়াল ফিল্টার? এটা ইম্পর্টেন্ট পার্ট, এটা অনেকটা সেই আগের দিন পড়েছিলাম না তোমাদেরকে, কি যেন নামটা যেন ভুলে গেছি, আগের দিন পড়েছিলাম তোমাদের, আমি মনে করো, হ্যাঁ গ্র্যাপেভাইন, বিখ্যাত একটা কথা। গ্র্যাপেভাইন কি বললাম, এখানে কথাগুলোকে আমরা বন্ধু বান্ধবের মধ্যে যখন কথাবার্তা হয়, এক বন্ধু থেকে আরেক বন্ধু কথা বলার সময় অনেক কিছু আমরা পাল্টে ফেলি, আমরা অনেক কিছু ফিল্টার করে ফেলি, মানে ঠিকঠাক বলি না, বা অনেক কিছু কথা নতুন করে আমরা বানিয়ে বানিয়ে অ্যাড করে ফেলি। ঠিক সেই রকমই একটা কনসেপ্ট হচ্ছে, খুব পপুলার কনসেপ্ট, সেটাকে বলছি আমরা কনসেপচুয়াল ফিল্টার। কাকে বলে? কনসেপচুয়াল ফিল্টার আর দ্য পার্সোনাল ট্রেটস, ব্যক্তিগত কিছু উপাদান, ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স that shape how we understand and communicate messages. This filter includes things like our communication skill, what we want, what we know about the topic, and our personality, that is attitude, values, interest. These act like a screen or barrier that affect how we send or receive message. For example, if someone has a strong opinion about the topic, they might filter out information that does not match their views. ধরো তোমাকে কিছু কথা বললো, এখানে কারা কারা রয়েছে, ধরো যেমন ধরো এখানে রয়েছে আজকে ক্লাসে, ধরো প্রগতি, ধরো কিছু বললো একটা, ও দেখা গেল ও ডেটা ইন্টারপ্রিটেশন খুব ভালো করে বোঝে। এবারে রাখি দেখা গেল একটা ক্লাসে মিস করেছে, আমি ধরো আমার কাছে তোমরা পড়ো, আমি প্রগতিকে বললাম যে তুমি রাখিকে একটু বুঝিয়ে দিবে, ও যেহেতু ক্লাসটা মিস করেছে। প্রগতি কি করবে, ও প্রগতি খুব ভালো বুঝে গেছে, ও ভালো জানে, তখন কি করবে, স্যার এটা পড়িয়েছে না, এইভাবে হবে না, আমি অন্যভাবে করবো, অর্থাৎ আমার কথাটাকেই অন্যভাবে বোঝাবে নাকি, কারণ তার স্ট্রং নলেজ আছে। বা দেখা গেল কোনো একটা কথা আমার যেটা প্রগতির ভালো লাগেনি, তখন ও যখন রাখিকে বলবে সেই কথাটা সে বাদ দিয়ে বলবে। বা আমি কথাটাকে প্রগতিকে খুব শান্তভাবে বলেছি, প্রগতি বলবে না স্যার রেগে গিয়ে বলেছে, রাখি রাগ রেগে রেগে রাখিকে বোঝাবে। অর্থাৎ নানা ওয়েতে যখন আমরা নিজের কথাগুলোকে কমিউনিকেশনের সময় ম্যানিপুলেট করি, এক কথায় ম্যানিপুলেট করি, ফিল্টারিং করি, বা আমরা নতুন কিছু অ্যাডও করে ফেলি, অর্থাৎ বাড়িয়ে চাড়িয়ে বলা বা ছোট্ট করে সংক্ষেপে বলা, এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে কনসেপচুয়াল ফিল্টার। এবং এই ফিল্টারগুলো কমিউনিকেশন সিস্টেমের কিন্তু একটা এফেক্টিভ পার্ট, কারণ যখন তুমি ফিল্টার করবে অ্যাকচুয়াল কথা আর থাকে না, কমিউনিকেশনের মধ্যে কিন্তু অনেক মডিফিকেশন অটোমেটিক্যালি হয়ে যায়। বুঝতে পারলাম ব্যাপারগুলো? নাও মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, এটা একটা আলাদা পার্ট। মাস মিডিয়া মানে আমরা বুঝি, আর দ্বিতীয়বার বলবো না, মাস মিডিয়া মানে হচ্ছে গণমাধ্যম। it is a way of communicating a large number of people from a common source, I mean ডিকোডার, খুব একটা কমন জায়গা থেকে কোনো একটা ব্যক্তি যখন লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সঙ্গে কমিউনিকেট করে থ্রু আ ব্রডকাস্টিং মিডিয়া, স্পেশালি রেডিও, টিভি এটসেট্রা, ইজ কল্ড মাস মিডিয়া, সবাই জানি আমরা। বাট মাস মিডিয়ার সঙ্গে সোসাইটির কি সম্পর্ক, সিলেবাসে মেনশন করা আছে। তো মাস মিডিয়াকে আমরা অনেকগুলো ভাগে, প্রাচীনকালে মাস মিডিয়া কিরকম হতো বলতো? প্রাচীনকালে, এখনো গ্রামের দিকে হয় এটা, যারা গ্রামে থাকো একদম বুঝবে, পঞ্চায়েত থেকে ধরো কোনো কিছু সভা হবে, একটা না ঢোল নিয়ে আসা হয়, ঢোল নিয়ে সাইকেলের পেছনে ঢোল বেঁধে 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 বাজি বাজি যাওয়া হয়, যে আজকে মিটিং আছে, আজকে মিটিং আছে, আজকে মিটিং আছে। এখন দেখবে টাউনের দিকে আমরা দেখি টোটোর মধ্যে মাইক দিয়ে কোনো কিছুর প্রচার হচ্ছে, আপনারা কালকে এই জায়গায় আসবেন, কাল ইলেকট্রিক বন্ধ থাকবে, এরকম নানা ধরনের প্রচার কিন্তু এখনো দেখতে পাই। এটাও কিন্তু একটা টাইপ অফ মাস মিডিয়া। আবার টিভির মাধ্যমে যখন কোনো কিছু
জানতে পারি কোন ইনফরমেশন, কোনো কিছু, কারো বক্তব্য, কারো ইনস্ট্রাকশন, হায়ার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর, ঠিক এইরকম গুলো কিন্তু মাস মিডিয়ার একটা মাধ্যম। অর্থাৎ মাস মিডিয়া সিস্টেমটা খুব প্রাচীন কাল থেকে চলে আসা একটা পদ্ধতি, যেখানে একসঙ্গে অনেক মানুষকে অ্যাড্রেস করা হয়। নাও টাইপস কি কি ধরনের হয়? ট্রেডিশনাল মিডিয়া, প্রাচীন কালের যে পদ্ধতিগুলো তাকে বলি ট্রেডিশনাল মিডিয়া। প্রিন্ট মিডিয়া, যেটাকে বলি আমরা নিউজ পেপার, ইজ কল্ড প্রিন্ট মিডিয়া। ট্রেডিশনালের মধ্যে কোনটা আছে? টিভি আছে, রেডিও আছে, এগুলো ট্রেডিশনাল। প্রিন্টের মধ্যে নিউজ পেপার। ইলেকট্রনিক ব্রডকাস্টিং মিডিয়া, এখন যেটাকে বলি আমরা ইউটিউব, এই সমস্ত কিছু, যদিও সেটা টিভির, মানে সরি ভুল বললাম, এটা টিভি রেডিওটা এখানে চলে আসবে, হ্যাঁ এটা নয়, সরি। আউটডোর মিডিয়া পরে বোঝাচ্ছি। ট্রানজিট মিডিয়া আর নিউ মিডিয়া, এটা আমরা ইম্পর্টেন্ট। নিউ মিডিয়া মানে হচ্ছে ডিজিটাল মিডিয়াকে বলা হয় নিউ মিডিয়া। ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম, এই সমস্তগুলো হচ্ছে ইউটিউব নিউ মিডিয়ার মধ্যে পড়ে। ট্রেডিশনাল কোনগুলো? ফোক আর্ট, হয় না আগে প্রাচীনকালে, এখনো হয়, যে গানের মাধ্যমে অ্যাওয়ারনেস করা, যাত্রাপালার মাধ্যমে অ্যাওয়ারনেস করা বা ইনফরমেশন দেওয়া, মেসেজ দেওয়া, ছবির মাধ্যমে। দেখবে মেদিনীপুরে থাকি আমি, প্রত্যেক কটা জলের ট্যাবের পাশে ডেঙ্গুর সচেতনতা একটা ছবি এঁকে রেখেছে। জল জমতে দেবেন না, এ করবেন না, সে করবেন না, নানা ধরনের যে অ্যাওয়ারনেস গুলো কবিতার ফরম্যাটে বা ছবির মাধ্যমে দেখায়, এগুলো কিন্তু একটা টাইপ অফ অ্যাওয়ার্নিং, আই মিন কমিউনিকেশন। সেটা কি ফোক আর্ট হতে পারে, মিউজিক হতে পারে, থিয়েটার, ড্রামা, ফেয়ারি টেলস মানে গল্প কথা, রূপকথার গল্প বলা হতো প্রাচীনকালে। ফেয়ার, ফেস্টিভ্যালস, মেলা, পার্বণ, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু সচেতনতা মানুষকে দেওয়া হয় বা ইনফরমেশন দেওয়া হয়, তাকে বলবো ট্রেডিশনাল। প্রিন্ট মিডিয়া কোনটা? নিউজ পেপার, ম্যাগাজিন, ত্রিমাত্রিক পত্রিকা, বার্ষিক পত্রিকা, জার্নাল, বুকস, উপন্যাস, কমিক্স, সব কিন্তু প্রিন্ট মিডিয়ার আন্ডারে পড়ে যায়। ইলেকট্রনিক ব্রডকাস্টিং, ফিল্ম, টেলিভিশন, রেডিও, ডিটেলস আর বলছি না, এগুলো কমন জিনিস তোমরা জানো, এগুলো আর বলবো না। আউটডোর মিডিয়া কোনটা? আউটডোর মিডিয়া হচ্ছে সাইন এন্ড প্লে কার্ড, পোস্টার, ব্যানার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু। দেখবে তুমি বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, ট্রেনের ভেতরে পোস্টার লাগানো আছে, চিকিৎসার পোস্টার, এটা ওটার পোস্টার। তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, প্রচুর ধরনের পোস্টার। এটা কিন্তু এক ধরনের কমিউনিকেশন, যে সমস্যা হলে চিকিৎসা করানোর জন্য আসুন এখানে, বা ধরুন এইটা এটা, সব কিছুরই কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে, কিন্তু কার মাধ্যমে? রাইটিং ফরম্যাটে, এবং সেটা ডিরেক্ট রাইটিং নয়, সেটা পাবলিকলি সবাই দেখতে পাচ্ছে, একটা পোস্টার লাগানো আছে। এই মেদিনীপুরে কয়েকদিন আগে একটা মেলা হয়েছিল, কিরকম হয়েছে কিনা জানি না, বেশ মেলাটার খুব অ্যাড দিচ্ছিল। চিকেন মেলা, আমি জীবনে শুনিনি কখনো জন্মেও। চিকেন মেলা, চিকেন আবার মেলা হয় জানেন, বলছে লেখা আছে আপনি যদি চিকেন রান্না করতে পারদর্শী হন তাহলে মেলায় যোগদান করুন, একটা ফোন নাম্বার রয়েছে, প্রচুর চারদিকে ছেয়ে গেছে অ্যাডে। চিকেন দোকানের পাশে পাশে আছে চিকেন মেলা, সেটা গভর্নমেন্ট স্পন্সর করেছে। বাবা, বড় মানে বিশাল ব্যাপার একটা। নানা ধরনের চিকেন নাকি আইটেম পাওয়া যাবে, শুনেছিলাম একটা মেলা হয়েছিল। চারদিকে অ্যাড দিয়েছে, বাস থেকে বাস স্ট্যান্ডে বেরোচ্ছি, চারদিকে লাল কালারের একটা ব্যানার দিয়ে অ্যাড লাগিয়ে রেখেছে। তো এই সমস্তগুলোই কিন্তু টাইপ অফ কমিউনিকেশন, কিন্তু সরাসরি হচ্ছে না, গণমাধ্যমের থ্রুতে হচ্ছে, পোস্টারের মাধ্যমে হচ্ছে, ব্যানারের মাধ্যমে হচ্ছে। এই সমস্তগুলোই কিন্তু বলবো আমরা আউটডোর মিডিয়া। বুঝতে পারছি ব্যাপারগুলো। ট্রানজিট মিডিয়া, ও সরি একটু ভুল বললাম আমি। এই মানে এই পোস্টারগুলো যদি স্পেসিফিক্যালি ট্রানজিট মানে ট্রান্সপোর্ট, হ্যাঁ, পরিবহন থেকে ট্রানজিট কথাটা এসছে। আমরা ভূগোলের ছেলেরা জানি, যারা ভূগোলে পড়ো, যে ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, থেকে ট্রানজিট কথাটা এসেছে। যখন বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের মধ্যে অ্যাড দেওয়া থাকে, দেখবে এটা প্রচুর হয়, যারা পূর্ব মেদিনীপুরের দিকে থাকো দেখবে, যখন বাসগুলো যায়, প্রত্যেকটা দীঘা বাসের পেছন দিকে একটা অ্যাড দেওয়া থাকে, বডি বিল্ডিং এর অ্যাড, মানে জিমের অ্যাড থাকে চারদিকে। বাসের ভিতরে পোস্টার লাগানো থাকে, ট্রেনের ভিতরে পোস্টার লাগানো থাকে, যে চিকিৎসার জন্য এখানে আসুন, এই বাবা তান্ত্রিক, নানা ধরনের মানে আজব আজব সব অ্যাড। এই সমস্তগুলো কিন্তু এক একটা ট্রানজিট মিডিয়ার মধ্যে পড়ে, এগুলো জেনে রাখতে হবে, এই নামগুলো পরে গুলিয়ে ফেলবে, জিনিসটা খুব সোজা। নিউ মিডিয়া মানে ডিজিটাল মিডিয়া, এটা আর সবাই তোমরা জানো, আমার থেকে বেটার বোঝো। ইমেল, ওয়েবসাইট, ইন্টারনেটের থ্রু যে গুগল অ্যাড, ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগিং, ভ্লগিং, ই ফোরাম, ই বুক, ইন্টারনেট প্রোটোকল, টিভি, ডিজিটাল ভিডিও, ডিসনি, হোয়াটসঅ্যাপ, নেটফ্লিক্স,
অ্যামাজন প্রাইম, যত কিছু পৃথিবীর আছে যা যা অনলাইনে, সমস্ত কিছু কিন্তু ইন্টারনেট, রেডিও, সব কিছু কিন্তু নিউ মিডিয়ার আন্ডারে পড়ে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। মাস মিডিয়া সোসাইটির উপরে কি ইম্প্যাক্ট ফেলে, কি করবে? ইট ক্যান ক্রিয়েট, ছোটবেলায় মনে আছে আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তখন একটা তখন আমরা রচনা লিখতাম, প্রবন্ধ রচনা লিখতাম, সেখানে ছিল গণমাধ্যম, মনে আছে আমার। সেই জিনিসটাই এখানে, তার ভালো দিক খারাপ দিক। ইনফরমেশন অ্যান্ড এডুকেশন, মাস মিডিয়ার মাধ্যমে আমরা তথ্য পাই, শিক্ষা পাই, সোশ্যালাইজেশন, সামাজিকরণ ঘটে, আমাদের সমাজ সম্বন্ধে অ্যাওয়ারনেস হয়, আবার নানা ধরনের খারাপ জিনিসও জানতে পারি আমরা। এন্টারটেনমেন্টও হয়, পলিটিক্যাল অ্যাওয়ারনেস হয়, কালচারাল অ্যাসিমিলেশন ঘটে, মানে বিভিন্ন ধরনের সংস্কৃতির মিলন ঘটে, বিভিন্ন ধরনের রীতিনীতি, ধর্মীয় অনুষ্ঠান, আচার কায়দা, আদব কায়দা সব জানতে পারি আমরা। এবং ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের আমাদের প্রত্যক্ষীকরণ ঘটে, মানে কি জায়গায় কি উন্নয়ন হচ্ছে, সরকারের নিয়ম নীতি কি, সমস্ত কিছু সম্বন্ধে আমরা কিন্তু প্রত্যক্ষ অ্যাওয়ারনেস আমাদের মধ্যে হয়। এইটা হচ্ছে মাস মিডিয়ার ইম্পর্টেন্স। দ্যাটস অল। এটা হলেই আশা করি আমাদের কমিউনিকেশন চ্যাপ্টারটা কমপ্লিট। এর থেকে ডিপলি পড়ার দরকার নেই। আমি যতটুকু কোশ্চেন দেখেছি সমস্ত কোশ্চেনই করতে মোটামুটি আমরা পারবো। এরপরে একটু একটু বইটই পড়তে পারো, মেটেরিয়াল একটা জাস্ট, কারণ সব মেটেরিয়াল তো এখানে দেওয়া যাবে না, সেটা এক্সেসিভ, তাহলে বই হয়ে যাবে সেটা। একটু টেক্সট বই পড়বে তোমরা ডেফিনেটলি, বাট যা দেখেছি একটা আইডিয়া আমরা পাবো প্রপারলি, কোনো অংশে বাদ দিইনি আমি, যতটা আমি জানি। আর তারপরে তোমরা নিজেরা একটু বই পড়বে। আমি এমসিকিউ আজকে দিয়ে দেবো, বানানো আছে কিছুগুলো, সামনে কিছুগুলো আছে, প্রশ্ন পরীক্ষা নেব। আর নিজেরা পড়ো, আশা করি সমস্যা হবে না। 50টা স্লাইড আছে এখানে, 55টা স্লাইড আছে, মানে ওই 50টা মতো স্লাইড আছে, তাতে মোটামুটি আমরা পুরো কভার করে ফেললাম, মানে আমাদের সিলেবাসের আরেকটা আমরা ইউনিট কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এর পরের দিন ক্লাসে আমরা আবার একটু টেকনিক্যাল দিকে চলে যাব। হয় রিজনিং, শোভনিক স্যার যদি রিজনিং পড়ান তাহলে আমি অন্য জিনিসে যাব, ওই ভেন ডায়াগ্রাম বা ডিরেকশনাল অঙ্ক বা এই ধরনের অঙ্ক দিয়ে একটু চলে যাবো, একটু কিছু একটা একটু অঙ্ক টঙ্ক করি, ভালো লাগবে। ঠিক আছে, আর তারপরে আবার রিসার্চের দিকে যাব। ওইটা অনেকের জন্য কঠিন হতে পারে, যারা বাংলা ব্যাকগ্রাউন্ডে আছো, রিসার্চ পোর্শনটা একটু ভালো করে করতে হবে ওই জায়গাটা। আদারওয়াইজ সমস্যা খুব একটা হবে না আমি আশা করি। বলো তোমাদের কি ওপিনিয়ন আছে? প্রীতি, প্রগতি, অসীমা, রাখি। রাখি আগের দিন ক্লাস করনি, একটু ক্লাসগুলো দেখে নিও। প্রীতিরও সেম জিনিস, ক্লাসগুলো করনি, একটু দেখে নিও ক্লাসগুলো। একটু অনেক কিছু জিনিস আমি অ্যাড করেছি নতুন নতুন, যেগুলো তোমরা যারা আগে পড়েছিলে আমার কাছে নেট, তারা জানো, ক্লাসগুলো করেছি অলরেডি। তা সত্ত্বেও কিন্তু অনেক কিছু এক্সট্রা এক্সট্রা জিনিস অ্যাড করেছি, ভিজুয়ালি ব্যাপারটাকে আরো একটু বেটার করার চেষ্টা করিয়েছি। দেখবে, পড়বে, আশা করি বুঝতে পারবে। সমস্যা হলে আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে, পরের দিন একটা এক্সাম নেব, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড কমিউনিকেশন, দুটোর উপরে এক্সাম হবে। আমি ডেটটা অ্যাকচুয়ালি বলছি না, মাঝখানে দুদিন ছুটি টুটি আছে, ধরে রাখো থার্সডে, না থার্সডে পারবে না তোমরা, ফ্রাইডে বা স্যাটারডে, এই যখন দিন একটা টার্গেট রেখো, আমি বলে দেবো ডেটটা। শুক্রবার বা শনিবারের দিকে একটা পরীক্ষা তোমরা দাও, পেপার ওয়ানের, সাবজেক্টটা যেটা আলাদা হবে, বাট পেপার ওয়ানের পরীক্ষা দাও দুটো টপিকের উপরে, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড কমিউনিকেশন, এই দুটো দাও আপাতত, তারপরে বাকি টপিকের উপরে হবে। ঠিক আছে, এখন একজন জয়েন করলে পরে নাকি জানি না কি, ক্লাসগুলো করো। বলো, বুঝতে পেরেছো সবাই? শতরূপা, সঞ্চিতা বোধহয় পরে এলে। শতরূপা, রাজশ্রী, তোমরা বুঝতে পেরেছো? অসীমা, বুঝতে পেরেছো যেগুলো বললাম? ওকে, চলো, ভালো থাক, সমস্যা নেই। আমি আজকে দিয়ে দেবো নোটটা, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো, এবং তোমাদের অ্যাপসের মধ্যেও আপলোড হয়ে যাবে। ঠিক আছে, নিজেরা পড়ো, তবে ডেফিনেটলি বই পড়বে, কারণ আমি এখানে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেছি, কিন্তু আরো অনেক ডিপলি অনেক কিছু আছে। আমাদের হাতে সময় আছে, আমরা আমাদের টার্গেট থাকবে জুনের নেট, ওটা আমাদের আলটিমেট টার্গেট। তো তার আগে যেন তোমরা, সময় সাফিসিয়েন্ট আছে ডেফিনেটলি, বাট আমাদেরকে ভালো করে এমনভাবে পড়বে যাতে, প্রত্যেককে বলছি, যাতে এই জিনিসগুলো দ্বিতীয়বার না পড়তে হয়।
নিজের সাবজেক্টটা পড়া, বাট পেপার ওয়ানকে নিয়ে দ্বিতীয়বার পড়ার কিন্তু প্রয়োজনীয়তা নেই। বেসিক্যালি একবার পড়লেই হবে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের মতো ব্যাপারগুলোকে একটু বারবার পড়তে হবে, যদিও কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আমাদের আসে না, দু একটা কোশ্চেন আসে ওই গভর্নেন্স রিলেটেড, সেটা পরে পরে আমি দেবো, আপডেট করে দেবো। আদারওয়াইজ এটা স্ট্যাটিক পোর্শন, দ্যাট মিনস একবার কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয়বার আর পড়ার খুব একটা নেসেসিটি নেই। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই থাক। কারো কিছু ইস্যু থাকলে হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি জানাতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ক্লাস এখানেই রাখি। গুড নাইট।